আমরা এখন এই ক্লাসটা শুরু করব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আমি কিছুক্ষণ পর একটা ফিডব্যাক জানতে যাব, একটা নতুনত্ব আনা হয়েছে, ওইটার অবস্থা কী দ্বারা আমি কিছুক্ষণ পর জানতে চাবো। সবাই ক্লাসটা একটু শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা টাইপ 11টা পড়বো। এটা হচ্ছে শর্টকাট ভিত্তিক টাইপ। এগুলো থেকে সাধারণত হচ্ছে বিসিএস এ কোশ্চেন আসে না, কিন্তু অন্যান্য নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো দেখি। আচ্ছা, প্রথমে আসো শর্টকাট 1। শর্টকাট 1-এ কী বলছে দেখো, একটি চাকার ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? শর্টকাট 1। শর্টকাট 1-এ একটা সবাই নোট নাও। চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা কি শিখলাম? চাকাটা যদি একবার ঘোরে তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, পরিধি কি? টোয়াইস পাই আর। তার মানে চাকাটা একবার ঘুরলে, সোয়া একটু আসতে মামা, চাকাটা যদি একবার ঘোরে তাহলে কি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা পরিধি সমান সমান জানি কি? টোয়াইস পাই আর। আচ্ছা, এবার আসে এক্সাম্পল নাম্বার 1। কি বলছে? একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার। তাহলে ব্যাস দেওয়া আছে কত? 70 সেন্টিমিটার। খুব ভালো কথা। তাহলে তোমার কি প্রথমে ব্যাসার্ধ বের করতে হবে। আমরা কি শিখছি? ব্যাস যা দেওয়া থাকবে ব্যাসার্ধ বের করার সময় কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। করলাম ভাগ, তাহলে আর এর মান পাইলাম কত? 35 সেন্টিমিটার। এই পর্যন্ত কি বুঝছি? আচ্ছা, বুঝছি। এরপর আমি শিখেছি কি, যখনই পাই থাকবে পাইয়ের জায়গায় আমরা লিখবো কি? 22/7। কখন লিখবো? দেখবো অপশনে কোনো ফ্র্যাকশন আছে কিনা, মানে দশমিক আছে কিনা। যদি ফ্র্যাকশন থাকে তাহলে আমাদের কাজটা কি? আমরা পাইয়ের জায়গায় হচ্ছে 3.1416 নেবো। যদি পূর্ণ সংখ্যার রেজাল্ট থাকে তখন পাইয়ের জায়গায় আমরা 22/7 নেব। তাহলে এটা কি 2 × 22/7। খুব ভালো কথা। আর এর মান হচ্ছে 35। 7 5 5 2 10 220। আচ্ছা, যেহেতু এটা সেন্টিমিটারও দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সার কত? 220 সেন্টিমিটার। বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে তোমার যদি কখনো বলা হয় চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, শুধু মনে রাখতে হবে কি, চাকাটি যদি একবার ঘোরে তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, মানে পরিধির মানটা বের করবা, সহজ বাংলা। তাহলে আমি যদি পরিধির মানটা বের করি, আমি পাইছি কত? 220 সেন্টিমিটার। অ্যান্সার কত? 220 সেন্টিমিটার। এটারা রেজাল্টটাকে হচ্ছে মিটারে কনভার্ট করছে। এটা তো মানে সবাই পারো, এটাকে আমার দেখানোর দরকার আছে। এই 220 সেন্টিমিটারে কীভাবে 2.2 মিটার লিখছে, এটা সবার অবশ্যই জানার কথা। এই কারণে আমি আর এটা দেখাচ্ছি না। যদি এতটুকু বুঝে থাকে আমরা কি শর্টকাট 1 বুঝছি? তাহলে শর্টকাট 1-এর সামারিটা কি? যদি কখনো চাকাটা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই টাইপের যদি কোনো কোশ্চেন দেয়, তুমি শুধু পরিধির মানটা বের করবা, সেটাই তোমার অ্যান্সার। আচ্ছা, এটা যদি বুঝে থাকে, আমি আরেকটা অঙ্ক করানোর পর তোমাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। সেটা হচ্ছে শর্টকাট 2। শর্টকাট 2। আচ্ছা, বিষয়টা ভাই একটু দেখো। এইবার শর্টকাট 2 এর আমি লিখছি কি, চাকাটির ঘূর্ণন সংখ্যা সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। তোমারে যদি এখন কোনো কারণে ঘূর্ণন সংখ্যা বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের শর্টকাট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। মানেটা কি? তার আগে সবাই 3টা নোট লেখো। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। আর 1 মিটার সমান সমান 3.28 ফুট। সবাই এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, 1 মাইল সমান সমান হচ্ছে 1.6 কিলোমিটার, আর 1 মিটার সমান সমান হচ্ছে কি 3.28 ফুট। মানেটা হচ্ছে তোমারে ব্যাস বা ব্যাসার্ধ দিবে, এটা মিটারে দিতে পারে, বা পরিধি যদি দেয় মিটারে দিতে পারে, তোমার হচ্ছে যে কোনো কিছুতেই দিতে পারে। তখন আমি কি করবো, আমি সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। তাহলে আপাতত আমরা শিখলাম কি, চাকাটির ঘূর্ণন সংখ্যা সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। তাহলে 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার,
1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার, আর 1 মিটার সমান সমান কত 3.28 ফুট। আচ্ছা, এবার আসো কোশ্চেন নাম্বার 2। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আমি একাধিক কোশ্চেন করে তারপর ফিডব্যাক নিচ্ছি। 2 নম্বর কি বলছে দেখো, একটা চাকার পরিধি 5 মিটার, পরিধি দেওয়া আছে 5 মিটার, পরিধি দেওয়া আছে 5 মিটার, খুব ভালো কথা। আচ্ছা, 8 কিলোমিটার পথ যেতে, পথ গেছে কতটুকু 8 কিলোমিটার, তার মানে অতিক্রান্ত দূরত্ব 8 কিলোমিটার। আমি একটু লিখে করাচ্ছি বোঝানোর জন্য, পরীক্ষাগুলো কিছুই লিখবে না, জাস্ট দেখো। পরিধি দেওয়া আছে 5 মিটার, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 8 কিলোমিটার। বলছে চাকাটি কতবার ঘুরবে, ঘূর্ণন সংখ্যা বা চাকাটি কতবার ঘুরবে একই কথা, চাকাটি কতবার ঘুরবে অথবা ঘূর্ণন সংখ্যা একই কথা। আচ্ছা, তাহলে আমরা সূত্র শিখছিলাম কি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি, খুব ভালো কথা। পরিধি দেওয়া আছে মিটারে, অতিক্রান্ত দেওয়া দূরত্ব দেওয়া আছে কিলোমিটারে, তার মানে দুইটারে যদি ভাগ করতে হয় তাহলে কি দুটোটা একই এককে নিতে হবে। তাহলে আমি 8 কিলোমিটারে যদি মিটারে নিতে চাই তাহলে কি 8 ইন্টু 1000, এলে কি মিটারে গেছে? কারণ তোমার আমি শিখেছিলাম কি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার শিখেছিলাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, পরিধি হচ্ছে এটা, তাহলে বসায় দাও। অতিক্রান্ত দূরত্ব 8 ইন্টু 1000 ডিভাইডেড বাই পরিধি 5, কাটাকাটি করলে 200, তার মানে 1600 বার। এই পর্যন্ত সবাই বুঝছো? বুঝাইতে পারছি? এরপর পরবর্তী ম্যাথগুলো করার সময় আমি আরো দ্রুত কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে একটু সবাই কমেন্টস করো তো ডান। সবাই একটু কমেন্টস করবা ডান, এবং সাথে আরেকটা কমেন্টস করবা আমি যে বোর্ডে যে লেখাগুলো লিখছি কোনো লেখা কি ফেটে গেছে কিনা, মানে ব্লার হয়েছে কিনা। মানে অন্যান্য দিন যেভাবে ক্লাস করো তার সাথে আজকের কি ক্লাসের কোনো পার্থক্য আছে কিনা, এই বোর্ডের লেখায় দেখতে সমস্যা হচ্ছে, লেখাটা ফেটে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা না হয় তাহলে লেখো ডান প্লাস ক্লিয়ার, ডান প্লাস ক্লিয়ার লেখো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিডব্যাক। লেখা ফেটে যাচ্ছে কি যাচ্ছে না, কেন ইম্পর্ট্যান্ট সেটা আমি একটু পরে বলতেছি। সবাই একটু দেখাও যে লেখা কোনো ব্লার হচ্ছে কিনা, ফেটে যাচ্ছে কিনা, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সবাই কমেন্টসটা করো যে ক্লিয়ার কিনা। আচ্ছা, ডান প্লাস ক্লিয়ার, গুড। আমি ক্লাসটা শেষ করা পর্যন্ত এই মেথডেই পড়াবো। সবাই কোনোখানে যদি সমস্যা হয় যে লেখা ফেটে যাচ্ছে, ব্লার হয়ে যায়, আমার জানাবা। কথা কি বুঝতে পারছো? কারণটা হচ্ছে কি আমি বোর্ডটাকে আজকে একটু বড় করছি, দেখো এই থেকে এই পর্যন্ত লেখা যাবে। মানে আমরা যখন, আচ্ছা আমরা ক্লাসটা আজকে শেষ করি, এরপর আমি তোমাদের কাছে ফাইনাল ফিডব্যাক নেবো। যদি তোমাদের কাছে মনে হয় যে এটা না আগের মেথডই বেটার, আমরা তো আগের মেথডই ক্লাস নেবো। আজকে এটা কেন করছি সেটা আমি পরে বলতেছি। আচ্ছা, তাহলে আমরা মনে হয় 2 নম্বর ম্যাথটা বুঝছি। 2 যদি বুঝে থাকি, তিন 4 হোমওয়ার্ক। এবার আসো ম্যাথ 5 নম্বর ম্যাথ কি বলছে দেখি। আচ্ছা, 5 নম্বর ম্যাথে বলছে একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। আচ্ছা, এইবার আর ভাইয়া সরাসরি পরিধি উল্লেখ করে দেয় নাই। আমরা যে শিখছি কি ঘূর্ণন সংখ্যা সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই পরিধি, এই তো শিখছিলাম। আচ্ছা, এইবার তোমার পরিধি না দিয়া ব্যাস দিছে, ব্যাস কত দেয়া আছে 4.2। আচ্ছা, ব্যাস যদি দেয়া থাকে আমরা পরিধি মানে কি জানি, টুয়াইস পাই আর, আর মানে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 4.2 দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ বের করতে হলে কী করতে হবে, 4.2 ডিভাইডেড বাই 2, আসে কত 2.1। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, এই 2.1 রে 21/10 লেখা যায়। এটা তো মানে আমরা সবাই জানি, না জানলেও কোনো সমস্যা নাই। দশমিক ভগ্নাংশ যখন পড়ানো হবে এগুলো সব ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত, আর এর মানে 21/10। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত 330, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 330 টু পাইয়ের মান অলওয়েজ কত লিখবো 22/7। আচ্ছা, আর এর মান দেওয়া আছে কত 21/10। আচ্ছা, এবার আসো বাংলা ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, তাহলে আসে কত 330 ডিভাইডেড বাই 66 ডিভাইডেড বাই 5। এই পর্যন্ত আসছে ক্লিয়ার। আচ্ছা, এবার আমি তোমাদের একটা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন শিখেছিলাম।
এই জিনিসগুলো এখন আমি শিখাবো কাজে কীভাবে লাগে। দেখো আমি কি শিখেছিলাম, 330 কিছু নাই মানে কি, নিচে একটা 1 আছে, মনে পড়ে? এই শিখেছিলাম না, কিছু নাই মানে কি, এটা নিচে 1 আছে। তারপর কি শিখেছিলাম, উপর আর নিচরে গুণ করতে হবে, উপর আর নিচরে গুণ করতে হবে ডিভাইডেড বাই মাঝখানের দুইটার গুণফল, এই শিখেছিলাম না, মনে পড়ছে? ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন। এখন কাটাকাটি করো, দেখো 66 দিয়ে এটা 5, তার মানে 5 5 25 বার। সবাইকে বুঝতে পারছো ক্যালকুলেশনটা? সবাইকে বুঝছো? এই ক্যালকুলেশনটা কিন্তু যদি তুমি ম্যানুয়াল পদ্ধতিতে করো অনেক বড় হয়ে যাবে। আমি কি আশা করতে পারি তোমরা এটা পারবা? এটা যদি পারো তাহলে আমি আশা করি তোমরা সব ম্যাথগুলোই পারবা। লেখো শর্টকাট টু ডান যদি বুঝে থাকো। বাকিগুলো আমি হোমওয়ার্ক দিলাম, গল্প একই, সেম মেথড সেম প্রসিডিউর, সব ক্যালকুলেশন এই মেথডে করবা। কথা কি বুঝতে পারছি? কি আমরা ইনসুলিন দিয়ে দেবো? আচ্ছা ধরো সবাই হচ্ছে একটু জাস্ট 1 মিনিট, সবাই হচ্ছে পুরো শর্টকাট 2 সবগুলো ম্যাথ এক নজর একটু দেখো, জাস্ট আমার 1 মিনিট লাগবে। খাওয়া কি গরম হয়েছে? জাস্ট আমার ইনসুলিনটা দিয়ে দায়িত্ব, বুঝছো? বাবা বাচ্চা থাকতে বুঝি নাই বাবার গুরুত্ব কি, এখন বুঝতেছি প্রতিদিন। সবাইকে শর্টকাট 2 বুঝছো? আচ্ছা সবাই হচ্ছে, আমি একটু সামারি বলি, 2 থেকে 7 নম্বর পর্যন্ত সবগুলো ম্যাথ সবাই করবা। জাস্ট নর্মাল ক্যালকুলেশন, আমি যে মেথড শিখেছি এই মেথডে ক্যালকুলেশন করবা, কিচ্ছু না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসো শর্টকাট 3। শর্টকাট 3 এটা হচ্ছে মানসিক দক্ষতায় আসে, মানসিক দক্ষতায় আসার সম্ভাবনা অনেক বেশি। শর্টকাট 3, শর্টকাট 3 পাশে লেখো মানসিক দক্ষতা। আচ্ছা প্রথমে সবাই একটা শর্টকাট ফর্মুলা লিখি। আচ্ছা বিষয়টা হচ্ছে, আমি পুরো জিনিসটা অনেক বড় করে লিখছি, যদি একটু শর্ট করে লিখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, থিটা সমান সমান যতবার ঘুরবে ডিভাইডেড বাই সেকেন্ড, কত সেকেন্ড, যত মিনিট দেওয়া থাকবে প্রশ্নে যত মিনিট দেওয়া থাকবে তার সেকেন্ডে নিবা। যদি 1 মিনিট দেওয়া থাকে তাহলে হবে কি 60 সেকেন্ড, যদি 2 মিনিট দেওয়া থাকে তাহলে হবে কি 120 সেকেন্ড। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা হচ্ছে, সূত্রটা আমরা এভাবেই মনে রাখবো, কত সেকেন্ডে ঘুরবে, 1 সেকেন্ডে ঘুরবে। 1 সেকেন্ডে ঘুরবে যদি বলে, 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে যদি বের করতে বলে, তখন থিটা সমান সমান কি বার ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু 360। এই সেকেন্ডটা কি ইনপুটে, ইনপুট মানে কি প্রশ্নে, ইনপুটে যত মিনিট থাকবে তুমি তারা সেকেন্ডে কনভার্ট করে নিবা। ভাই এতটুকু কিন্তু মনে রাখতেই হবে। তাহলে আমরা শিখলাম কি 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে যদি বলে, তাহলে থিটা সমান সমান কি
যতবার ঘুরবে ডিভাইডেড বাই সেকেন্ড। সেকেন্ডটা কি ইনপুটে যত মিনিট থাকবে, যদি 1 মিনিট থাকে 60 সেকেন্ড, 2 মিনিট থাকলে 120 সেকেন্ড ইন্টু 360 ডিগ্রি। মনে কি থাকবে? আচ্ছা, মনে যদি থাকে আমরা একটু ম্যাথের সাথে বিষয়টা বুঝি। প্রথম অঙ্ক নাম্বার 8। 8-এ কি বলছে দেখো, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে ঘুরবে। আমি 1 সেকেন্ডে ঘুরবে সূত্র বলছি কি, থিটা সমান সমান যতবার ঘুরবে। কতবার ঘুরে? 90 বার। কতবার ঘুরে? 90 বার। কত মিনিটে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। দ্যাট মিনস হচ্ছে কি 60। বুঝাইতে পারছি? তাহলে 6 5 9 45 540 ডিগ্রি। বিষয়টা ভাই একটু বোঝো। 8 নম্বর অঙ্কটা বুঝছে কি, একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে। প্রতি মিনিটে, তার মানে ইনপুটে দেওয়া আছে কি 1 মিনিট। দ্যাট মিনস তাহলে সূত্র হবে কি 60 সেকেন্ড। আচ্ছা, যতবার করে, কতবার করে? 90। বাইর করতে বলছি কি 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে বললে সরাসরি সূত্র বসায় দিলাম। আমরা মানে সবাই 8 নম্বর অঙ্কটা বুঝছি। আর যদি বুঝে থাকি, এবার একটু 9 নম্বর অঙ্কটা দেখি। 9-এর পাশে লেখো বি কেয়ারফুল। 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে কি বলছে একটু দেখো। 9 নম্বরে বলছে কি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার করে, চাকাটি 5 সেকেন্ডে কতবার ঘুরবে? আচ্ছা, 1 সেকেন্ডে ঘোরার সূত্র কি ছিল? থিটা সমান সমান যতবার ঘোরে, যতবার ঘোরে ডিভাইডেড বাই প্রশ্নে যত মিনিট তার সেকেন্ড, তার সেকেন্ড ইন্টু 360 ডিগ্রি, এই তো? আচ্ছা ভাইয়া, তাহলে যতবার ঘোরে 12 বার ঘোরে, প্রতি মিনিট মানে 60 ইন্টু 360, 6 72 ডিগ্রি। আচ্ছা, এই যে 72 ডিগ্রি বাইর করছো থিটার মান, এটা 1 সেকেন্ডে। এটা হচ্ছে সবাই হচ্ছে আবার জয়েন করছো, একটু সব কিছু ক্লিয়ার আছে কিনা? আজকে আমাদের এখানে নেটের প্রচুর প্রবলেম, ঝড় বৃষ্টি হয়েছে তো প্রচুর। এবার কেটে গেলে আজকের ক্লাস শেষ। আজকে আমাদের এখানে নেটের প্রচুর প্রবলেম, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আচ্ছা, সবাই কি টাইপ 11টা বুঝছো কিনা একটু ফিডব্যাক দাও। টাইপ 11 ডাউন হয়েছে কিনা, আর আমার লেখা বা কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, দুইটা একসাথে দাও। সবাই হচ্ছে টাইপ 11টা বুঝতে পারছো কিনা এই ফিডব্যাকটাও দাও, আর হচ্ছে সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু বলো। টাইপ 11 কি সবাই ডাউন হয়েছে কিনা এটা একটু বলে দাও। আচ্ছা, আমাদের বৃত্তের আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখন যেই টাইপটা পড়াবো, টাইপ 12, 9 পর্যন্ত বুঝছো? আচ্ছা, 9 পর্যন্ত বুঝছো না? তাহলে আমি 11 নম্বরটা বুঝিয়ে দিতেছি। আচ্ছা, 9 পর্যন্ত যদি বুঝে থাকো, আমি হচ্ছে 11 নম্বরটা আরেকবার দেখাই দিতেছি। 11 নম্বর তো এই জায়গায় লেখাই আছে। আচ্ছা, 11 নম্বরটা একটু দেখো। এবার নেট যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আজকের ক্লাসও ডিসকানেক্ট, কারণ এখানে প্রচুর ডিস্টার্ব করতেছে নেটের। 11 নম্বর, আচ্ছা কি বলছে দেখো, একটি চাকা 2 মিনিটে 120 বার ঘুরে। আচ্ছা, আমি কি বলছি, 1 সেকেন্ডে ঘোরার ক্ষেত্রে সূত্র কি, থিটা সমান সমান যতবার ঘোরে, কতবার ঘোরে? 120 বার। আচ্ছা, নিচে বলছি কত সেকেন্ড হবে, প্রশ্নে যত মিনিট থাকবে, প্রশ্নে যত মিনিট, প্রশ্নে কত মিনিট আছে? 2 মিনিট। প্রশ্নে যত মিনিট থাকবে নিচে তত সেকেন্ড থাকবে, তার মানে 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড ইন্টু 360। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে থিটার মান আসে কত? 360 ডিগ্রি। খুব ভালো কথা। এটা কার জন্য পাইছো তুমি ভাইয়া? 1 সেকেন্ডে, মাইন্ড ইট, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের জন্য। প্রশ্নে চাইছো 1 সেকেন্ড, তার মানে উত্তর তো আমার 360। কিন্তু যদি 1 সেকেন্ড না বলে 2 সেকেন্ড বলতো, তখন যে অ্যান্সারটা বের করছি তার আমি 2 দ্বারা গুণ করতাম। তার মানে সামারিটা এভাবে মনে রাখো যে আমাদের ফর্মুলাটা হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু ঘোরে
এটা সমান সমান হচ্ছে কি যতবার ঘোরে ডিভাইডেড বাই প্রশ্নে যত মিনিট তত সেকেন্ড, প্রশ্নে যত মিনিট তত সেকেন্ড ইন্টু 360। আচ্ছা রেজাল্ট বাইর করলাম। এটা বাইর করছি কার জন্য? 1 সেকেন্ডের জন্য। যদি 1 সেকেন্ড না বলে 2 সেকেন্ড 3 সেকেন্ড 1.5 সেকেন্ড বলে, তখন ওই অ্যান্সারটাকে 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড যা দেওয়া থাকবে তার সাথে গুণ করে নিতে হবে। যদি আমার কথা এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টস করো টাইপ 11 ডান, টাইপ 11 ডান। আর এখন আমি একটা কথা বলতেছি, এখন আমি যেটা বরাবর টাইপ 12, এটা হচ্ছে নাইস টু নো, মানে খুব এক্সেপশনাল কোশ্চেন যদি হয় তাহলে টাইপ 12 থেকে কোশ্চেন আসতে পারে। এর জন্য একটু মনোযোগ সহকারে সবাই বিষয়টা বোঝো। আমি সহজ করে পড়ানোর চেষ্টা করব যাতে সহজে মনে রাখতে পারো। কারো কাছে যদি মনে হয় এটা অনেক বেশি কঠিন, সেই স্কিপ করবা। কথা বুঝছো? অনেক কঠিন না। 9 নম্বর ম্যাথ শেষে নাই, 9 নম্বর ম্যাথে আছে কি ওইটাই তো বললাম। 9 একবার একটু কইরো। আজকে ভাই একটু কষ্ট করে ক্লাসটা করো, আজকে নেটের অবস্থা খুবই খারাপ। এরপর আবার হচ্ছে করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আজকে নেটের অবস্থা খুব খারাপ, এই কারণে একটু ব্যাকআপ সিস্টেম করে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, ক্লাসটা ক্যান্সেল না করে। একটু ধৈর্য সহকারে ক্লাসটাতে থাকো সবাই। 9 নম্বর কি হয়েছে রে ভাই? আচ্ছা 9 নম্বরটা বলি, 9 না বলা বন্ধুরা থামবে না। 9 নম্বর দেখো, 9 নম্বরে কি বলছে একটু দেখি। 9 নম্বরে বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে। খুব ভালো কথা। চাকাটি পার সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আমরা শিখছি কি 1 সেকেন্ডে ঘোরার সূত্র হচ্ছে থিটা সমান সমান যতবার ঘোরে, কতবার ঘোরে? 12 বার। দেয়া আছে কি প্রতি মিনিটে, মানে 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড ইন্টু 360, তার মানে 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি আমি পাইছি কিসের জন্য? 1 সেকেন্ডের জন্য, তাই না? কিন্তু পরীক্ষার প্রশ্ন চাইছে কি 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে যদি 72 ডিগ্রি ঘোরে, 1 সেকেন্ডে যদি 72 ডিগ্রি ঘোরে, তাহলে 5 সেকেন্ডে ঘোরে কতটুকু? 72 ডিগ্রি ইন্টু 5 না? তার মানে সামারিটা হচ্ছে, তোমার আমি সূত্র শিখেছি কি 1 সেকেন্ডে কতটুকু ঘুরে তার জন্য। তাহলে 1 সেকেন্ডের জন্য তুমি যেই মানটা পাবা সেটাই আনসার যদি 1 সেকেন্ড বলে। তো 1 সেকেন্ড না বলে যদি 5 সেকেন্ড বলে, তাহলে যা পাবা তার সাথে 5 গুণ করবা। যদি 10 সেকেন্ড বলতো তাহলে যা পাবা তার সাথে 10 গুণ করবা। কথা কি আমি বুঝাইতে পারছি? এইবার কি বুঝছো? বুঝছো কিনা একটু বলো তো সবাই। টাইপ 11 একই গল্প, এটাই তো বলতেছি অনেকক্ষণ ধরে, এটাই তো অনেকক্ষণ ধরে বলছি। আচ্ছা টাইপ 9 আবার বলবো, 9 নম্বর অঙ্কটা আবার বলবো না, আগে হচ্ছে একটু পরে নেই। আচ্ছা এবার সবাই টাইপ 12 কথা বলি। টাইপ 12টা আমি একটু সহজ করে পড়ানোর চেষ্টা করবো। টাইপ 12টা তুলনামূলক কঠিন, কারো কাছে কঠিন লাগলে বাদ দিতে পারো। এটা হচ্ছে নাইস টু নো লেখো। খুব এক্সেপশনাল কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমে আসো কেস 1। আমি চেষ্টা করব সর্বোচ্চ সোজাভাবে বিষয়টা বুঝাইতে। একটু মনোযোগ দিয়ে দেখো বুঝতে পারো কিনা, না বুঝতে পারলে বাদ দিয়ে দিও। কেস 1, একই সরল রেখায় আচ্ছা আমি একটা থিওরি লিখছি। থিওরিটা হচ্ছে এরকম, প্রশ্ন দিয়ে আমি পরে বুঝাচ্ছি। একই সরল রেখায় এরকম যদি একটা সরল রেখায় 3টা বিন্দু থাকে, একটা সরল রেখায় যদি 3টা বিন্দু থাকে, তাহলে কি তুমি কোনোভাবে বৃত্ত আঁকতে পারবা? একটা সরল রেখায় যদি 3টা বিন্দু থাকে, এই 3টা বিন্দুরে ক্যাপচার করে রেখে কখন একটা বৃত্ত আঁকা যাবে? তার মানে কি একই সরল রেখায় যদি 3টা বিন্দু থাকে তাহলে কোনো বৃত্ত আঁকা যাবে না। তার মানে তোমার প্রশ্ন দিবে একই সরল রেখায় 3টি বিন্দু থাকলে কি বৃত্ত আঁকা যায়? উত্তর হচ্ছে যাবে না। অথবা একই সরল রেখায় কয়টি বিন্দু থাকলে কোনো বৃত্ত আঁকা যাবে না? 3টি বিন্দু। এই যে এই 3টা বিন্দু যদি আমি রাখি, কোনোভাবে কি আঁকতে পারবো? পারবো না। আচ্ছা এখন এই 3টা বিন্দু যদি একই সরল রেখায় না থাকে তাহলে একটা বৃত্ত আঁকা যাবে। তাহলে আমরা বিষয়টা কি শিখলাম? একই সরল রেখায় যদি 3টা বিন্দু থাকে, একই সরল রেখায় যদি 3টা বিন্দু থাকে তাহলে বৃত্ত আঁকা যাবে না। কিন্তু এই 3টা বিন্দু যদি একই সরল রেখায় না থাকে তাহলে একটা বৃত্ত আঁকা যাবে। এটা কি মাথায় ঢুকছে? এটা মাথায় ঢুকাও। বইতে অনেক কঠিন করে লেখা আছে। নর্মাল কি
একটা সরলরেখায় যদি তিনটা বিন্দু থাকে, একটা সরলরেখায় যদি তিনটা বিন্দু থাকে, এভাবে চিন্তা করো, তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না। আর এই তিনটা বিন্দু যদি সরলরেখায় না থাকে, এই তিনটা বিন্দু যদি সরলরেখায় না থাকে, তাহলে একটা বৃত্ত আঁকা যাবে। আরও সোজা করে দিলাম, এভাবে মনে রাখা যাবে ভাইয়া? একটা সরলরেখায় যদি তিনটা বিন্দু থাকে বৃত্ত আঁকা যাবে না, আর এই বিন্দু তিনটা যদি এই সরলরেখায় না থাকে তাহলে একটা বৃত্ত আঁকা যাবে। এবার সে এক্সাম্পল নাম্বার 1, কেস 1 এর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে দেখো, একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে। একই সরলরেখায় অবস্থিত নয় এমন কয়টি বিন্দু থাকলে ন্যূনতম একটা বৃত্ত আঁকা যাবে। তার মানে কি তিনটা বিন্দু থাকলে, তাই তো বলছে। আর যদি বলা হয় তো তিনটা বিন্দু থাকলে, একই সরলরেখায় যদি তিনটা বিন্দু না থাকে তাহলে কয়টা বৃত্ত আঁকা যাবে? একটা। কথা বোঝা গেছে? 2 নম্বর কোশ্চেন কি বলছে, একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্যে দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে। একই সরলরেখা, আমি অবস্থিত কথাটা লিখি নাই তোমাদের সোজা করার জন্য। একই সরলরেখায় বা একই সরলরেখায় অবস্থিত একই কথা। তিনটা বিন্দু যদি থাকে তাহলে কি কোনো বৃত্ত আঁকা যাবে? একটি বৃত্ত আঁকা যাবে না। আরেকটা নোট লিখে নাও, আরেকটি নোট লিখে নাও। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। তাহলে আমরা ফাইনালি 3টা সামারি শিখলাম, একটু সামারিগুলো এভাবে মনে রাখবা। একটা সরলরেখায় যদি 3টা বিন্দু থাকে কোনো বৃত্ত আঁকা যাবে না, আর বিন্দু 3টা যদি সরলরেখায় না থাকে তাহলে একটা বৃত্ত আঁকা যাবে। খুব ভালো কথা। আর 2টা নির্দিষ্ট বিন্দু দিয়া অসংখ্য বৃত্ত আঁকা যাবে। এই 3টা লাইন কি একটু আমি যেভাবে মনে রাখতে বলছি এভাবে কি মনে রাখা যাবে? এভাবে মনে রাখতে পারলে এই কোশ্চেনগুলো পরীক্ষা আসলে পারবা, আর যদি মনে রাখতে না পারো কখনোই পারবা না। যদি বুঝে থাকো একটু সবাই লেখো কেস 1 ডান। আমি তাহলে আরেকবার একটু সামারি করে দিচ্ছি। যদি 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে বৃত্ত আঁকা যাবে না। এই বিন্দু 3টা যদি সরলরেখায় অবস্থিত না হয় একই সরলরেখায় তাহলে একটা বৃত্ত আঁকা যাবে, আর 2টা নির্দিষ্ট বিন্দু দিয়া অসংখ্য বৃত্ত আঁকা যাবে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো লেখো কেস 1 ডান। কেস 1 ডান যদি বুঝে থাকো। আগেই বাদ দিও না, আগে একটু দেখো। আমি কি আগেই বাদ দিতে বলছি? দেখো কেস তো 4টা, যদি 4টাই কঠিন মনে লাগে 4টা বাদ দিবা, 2টা কঠিন মানলে 2টা বাদ দিবা, একটা কঠিন মানলে একটা বাদ দিবা। কথা কি বুঝতে পারছো? আগেই যদি সিদ্ধান্ত নিয়ে রাখো বাদ দেবো তাহলে তো আর হইলো না। ইনশাল্লাহ 4টা কেসই চেষ্টা করবো ডান করাইতে পারি কিনা দেখি। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম যে জ্যামিতির আমার যে ব্যাচটা, ওখানে যদি কারো আগ্রহ থাকে মানে জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ আমি পোস্টটা মাত্র 30 মিনিট রাখছিলাম, প্রায় 450 মতো স্টুডেন্ট এখান থেকে আমার জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, মানে 30 মিনিটের ভিতর। যেখানে আমি লাইভ স্টুডেন্ট বেশি পাই না, সেখানে এত হাইপার অ্যাক্টিভ তারা যে 30 মিনিটের ভিতর 450 জনের মতো জয়েন রিকোয়েস্ট পাঠাইছে। এর জন্য আমি 450 জনের জয়েন রিকোয়েস্টই একসাথে ক্যান্সেল করে দিছি, মানে মাত্র 30 মিনিটের ভিতর। আর ক্লাসে যেহেতু এতজনের পাই না, তার মানে এত সিরিয়াস স্টুডেন্ট আমার কাছে নাই। তারপরেও আমি বলতেছি কারো যদি আসলে জ্যামিতিক ক্লাসটা করার প্রয়োজন হয়, এরকম গণ অ্যাড হওয়ার কোনো দরকার নাই। তাতে যেটা হবে ওই গ্রুপটার এনভায়রনমেন্টটা নষ্ট হবে। যার আসলে জ্যামিতিক ক্লাসগুলো করা দরকার আমাকে মেসেঞ্জার একটা নক দিও, তোমার কোনোই ফি দেওয়া লাগবে না, তুমি জ্যামিতিক গ্রুপে জয়েন করতে পারবা। আমি আবারও বলতেছি যার ক্লাসগুলো আসলেই দরকার, শুধু যাবা না। শুধু গেলে হচ্ছে ওই গ্রুপের এনভায়রনমেন্টটাও নষ্ট হবে। কথা কি বুঝছো? আর শুধু গেলে ভবিষ্যতে কোনো সুযোগ আর পাবা না। এটা তো সুযোগ মানে কি, তোমার প্রয়োজন হলে এই সুযোগটা নিবা, প্রয়োজন না হলে এটা তুমি ইউজ করবে না। তোমার জন্য তো ভবিষ্যতে আরও সুযোগ আসবে। কথা কি বোঝো নাই? আর আমার যারা নক দিছে আমি এটা কিন্তু কোড লিখে দিছি G01 মানে কি জানো? তুমি আমার কাছে একটা সুযোগ নিছিলা, তার মানে তুমি কি আমার কাছে বারবার সুযোগ পাবা? তুমি কি আমার কথা বুঝছো? এই জন্য রাহাত ভাই অনেক ক্যালকুলেটিভ এবং অনেক ক্রিটিক্যাল মানুষ। এই জন্য যার প্রয়োজন সে আমাকে নক দিবা, কোনো সমস্যা নেবে। যদি সবার প্রয়োজন হয় সবাই ওয়েলকাম, কিন্তু তুমি জয়েন করবা ক্লাস করবা না কোনো দরকার নাই, অতটা কেন জয়েন করবো ভাইয়া? তুমি কি আমার কথা বলতে নাই? এই জন্য যার প্রয়োজন সে আমাকে নক দিও, আমি তোমাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো এবং ওই জায়গাটা আমি কোড লিখে দিচ্ছি G01 মানে কি, ভবিষ্যতে যদি আবার কোনো ফ্রি সুযোগ আসে তুমি আর পাবা না, কারণ তুমি তো অলরেডি একটা ফ্রি সুযোগ নিছো। তুমি কি আমার কথা বুঝছো? আমার কথা কি বোঝা গেছে?
তার মানে ফ্রি সুযোগ একবার পাবা, বারবার পাবা না। তার মানে যে জ্যামিতির সুযোগটা নিবা সে হয়তোবা ভবিষ্যতে অন্য কোনো ফ্রি সুযোগ আসলে তোমার জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে না। বুঝেছো ভাইয়া? আচ্ছা, এবার আসো কেস 2। প্রয়োজন হলে নক দিও, কোনো সমস্যা নেই, আমি অ্যাড করে দেবো। আচ্ছা, এইবার আসো ভাইয়া কেস 2। কেস 2তে আমি একটা ছবি আঁকলাম প্রথমে। দেখো কেস 2, এটা একটা কি বহিস্থ বিন্দু, তাই না? আচ্ছা, আমি এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তে দুটো স্পর্শক নিলাম। দেখো বিষয়টা, এটা একটা বহিস্থ বিন্দু, মানে কি বহিস্থ মানে কি এটা বাইরের বিন্দু। এই বিন্দু থেকে আমি এই একটা স্পর্শক আঁকলাম, এই একটা স্পর্শক আঁকলাম, এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার সবাই একটা নোট লেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকা যাবে, দুইটি স্পর্শক আঁকা যাবে। তাহলে তোমার যদি পরীক্ষা কখনো কোশ্চেন দেয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যাবে, উত্তর হবে কি দুইটি। কিভাবে তুমি বের করলা? এইটা কি এটা বহিস্থ বিন্দু, তাই না? এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, তার মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারি? দুইটা। এবং এই স্পর্শক দ্বয়, স্পর্শক দ্বয় মানে কি জানো? স্পর্শক দুইটা পরস্পর সমান, পরস্পর সমান মানে কি? এটা যদি একটা এ, এটা হচ্ছে বি, এই বহিস্থ বিন্দুটা যদি আমি পি বলি, তাহলে এই দুইটা স্পর্শক, একটা হচ্ছে এপি আরেকটা হচ্ছে কি, বা তুমি পি এ বলো, পি এ আরেকটা হচ্ছে কি পিবি, এই দুইটা স্পর্শক সমান। তাহলে আমি একটা কি নোট শিখলাম? বৃত্তের বহিস্থ এই বিন্দুটা থেকে, বৃত্তের এই বহিস্থ বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক আঁকতে পারি। প্রশ্ন আসবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? উত্তর হবে কি দুইটা স্পর্শক আঁকা যায়। আচ্ছা, এই যে দুইটা স্পর্শক আঁকলাম, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে কি পিবি, এই স্পর্শক দুইটা হচ্ছে সমান, তার মানে কি পি এ সমান সমান পিবি। আমার কথা কি সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটা নোট শিখলাম, এটার নাম দাও নোট 1। নোট 1-এ আমরা কি শিখলাম? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, যে পি একটা বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকলাম পি এ, একটা আঁকলাম পিবি, এই স্পর্শক দুইটা সমান, দ্যাট মিনস যে পি এ সমান সমান পিবি। এগুলোর ডিটেলস হচ্ছে রিটেনে, এখন না, ডিটেলস রিটেনে। আর এই স্পর্শক দুইটা পরস্পর সমান। আমরা কি কেস এই নোট 1 বুঝছি? নোট 1 বুঝলে সবাই লেখো N1 ডান, না N1 ডান লেখা লাগবে না, আরেকটা শিখিয়ে নিই তারপর। আচ্ছা, এইবার আসো নোট 2। নোট 2-তে আইসা মনে করো এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে পরস্পর ছেদি না? এই বৃত্তটা আর এই বৃত্তটা, এরা দুইজন দুজনকে কি পরস্পর ছেদ করছে না? এরকম পরস্পর ছেদি দুইটা বৃত্তে আমি এখানে কি একটা স্পর্শক নিতে পারি, এখানে একটা স্পর্শক আঁকতে পারি। দেখো এই যে দুইটা বৃত্ত নিলাম, এই দুইটা বৃত্ত কি পরস্পর পরস্পরকে ছেদ করছে, তার মানে কি এই দুইটা বৃত্ত হচ্ছে পরস্পর ছেদি। তাহলে একটু আমি নোটটা লিখে দিই, দুটি পরস্পর ছেদি বৃত্তে, দুটি পরস্পর ছেদি বৃত্তে, দুটি পরস্পর ছেদি বৃত্তে দুটি স্পর্শক আঁকা যাবে, আঁকা যাবে। এটা হচ্ছে নোট 2। তাহলে আমরা নোট 2-তে দেখলাম কি এই যে দুইটা বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত কি পরস্পরকে ছেদ করছে, পরস্পর পরস্পরকে ছেদ করছে না? পরস্পর পরস্পরকে যদি ছেদ করে, তুমি এখানে একটা স্পর্শক আঁকতে পারতেছো, এখানে একটা স্পর্শক আঁকতে পারতেছো, তার মানে স্পর্শক হচ্ছে কয়টা? একটা আর একটা, মোট দুইটা। তার মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতেছি কয়টা? দুইটা। আবার যদি দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে, এর বাংলায় বলে কি পরস্পর ছেদি, এরূপ ক্ষেত্রে আমি স্পর্শক আঁকতে পারবো কয়টা? দুইটা। যদি এই পর্যন্ত বুঝে থাকো, এক্সাম্পল নাম্বার 6 এবং এক্সাম্পল নাম্বার 7 এটা কি আমরা পারবো? এক্সাম্পল নাম্বার 6 এবং এক্সাম্পল নাম্বার 7 এটা কি আমরা পারবো? একটু দেখো। এবার আসো নোট 3। নোট 3, আচ্ছা এই যে একটা বৃত্ত, তাই না? এই বৃত্তর এইটা একটা মনে করো বিন্দু, এই বিন্দুতে কি একটা স্পর্শক আঁকা যায় না? আচ্ছা, এই একটা বৃত্ত, এই বৃত্তর এই বিন্দুতে কি একটা স্পর্শক আঁকা যায় না? তার মানে এই নোটটা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যাবে, একটি স্পর্শক আঁকা যাবে, আঁকা যাবে। তাহলে বিষয়টা আমি দেখো, আমি মোট 3টা নোট শিখাইলাম। কি নোট শিখাইলাম? একটা বহিস্থ বিন্দু থেকে
আমি বৃত্তের স্পর্শক আঁকতে পারি কয়টা? দুইটা। এই স্পর্শক দুইটা কি সমান? আচ্ছা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে এরূপ ক্ষেত্রে আমি স্পর্শক আঁকতে পারি কয়টা? দুইটা। আচ্ছা, তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে, বৃত্তের যদি একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নাও, এই বিন্দু নাও, এই বিন্দু নাও, এই বিন্দু নাও, এই বিন্দু নাও, যেই নাও, এতে স্পর্শক আঁকতে পারবে কয়টা? একটা। তার মানে বিষয়টা দাঁড়াইলো যদি সামারি করি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যাবে একটা, বহিস্থ বিন্দু হলে স্পর্শক আঁকা যাবে দুইটা, আর বৃত্ত দুইটা যদি পরস্পরকে ছেদ করে তাহলে স্পর্শক আঁকা যাবে দুইটা। আমার ধারণা কেস টু সবাই খুব ভালো মতো বোঝা উচিত। তাহলে কেস টু কি ডান হয়েছে? একটু দেখো তো, এই বন্ধু বুঝলে একটু সবাই লেখো কেস টু ডান। কেস টু ডান। কি আবার কি গেছে নাকি? আচ্ছা, একটা প্রপোজাল দেই, দেখি কে কোনটার পক্ষে। আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ 43 প্রিলি শেষ হয়ে গেলে আমি সরাসরি 43-এর রিটার্ন ব্যাচও ইনশাল্লাহ পড়াবো, সরাসরি 44-এর পিলির ব্যাচও পড়াবো, পাশাপাশি এই দুইটার আমি অনলাইনে ইনশাল্লাহ পড়াবো। এখন আমি চিন্তা করছি অনলাইন আর অফলাইন এই দুইটার যে কোনো একটার ফি হবে অনেক বেশি, আরেকটার ফি হবে অনেক কম। এখন কোনটার ফি বেশি নেওয়া উচিত, অনলাইনের না অফলাইনের? মানে অনলাইন যদি অনেক বেশি নেই, অফলাইন অনেক কম নেব, অফলাইন যদি অনেক বেশি নেই, অনলাইন অনেক কম নেব। কোনটা আমার বেশি নেওয়া উচিত, অনলাইন না অফলাইন? যখন একজন একটু বলো তো কোনটা করা উচিত, অনলাইনের ফি বেশি হওয়া উচিত না অফলাইনের? আর কেসটা বুঝছো কিনা এটা একটু দেখতেছি, একটু পড়ার বাইরে হয়ে গেলাম যাতে আমরা একটু মাথাটা ঠান্ডায় আরও দুইটা কেস পড়তে পারি। এটা বলো তো কোনটা অনলাইনে কম না অফলাইনে কম, কোনটাতে কম হওয়া উচিত আর কোনটাতে বেশি হওয়া উচিত? হ্যাঁ, তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে, এই ব্যাচের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট রাখার একটা প্ল্যান আছে, ফ্রি হবে না, ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, আমি একজনের শুধু আমি জেনুইন ফিডব্যাক পাইছি, আর বাকিরা যে অনলাইনে পড়বে সে লাগছে অনলাইনে কম হওয়া উচিত, যে অফলাইনে পড়বে সে লাগতেছে অফলাইনে কম হওয়া উচিত। কথা কি বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে, যাই হবে তোমাদের পক্ষেই যাবে সিদ্ধান্ত, যেটাই হোক। কারণ এখন তো পরিচিতি বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে, কারণ কিছুটা দায়িত্ববোধ কাজ করবে। আগে তো অত মানুষ চিনতো না, তোমরা যখন পড়তা তখন তো তোমরাই আমার চিন্তা, আর কেউ চিনতো? আচ্ছা, যাক, খুব ভালো কথা। আমরা তাহলে এখন কেস 3-তে যাই। আর আমি আরেকটু বলি ভাইয়া, আমি জ্যামিতির ব্যাচ যেটা পড়াচ্ছি ওখানে কিন্তু আমি আরেক স্টাইলে পড়াচ্ছি, আমি এক এক ব্যাচ এক এক স্টাইলে পড়াই। কথা কি বুঝতে পারছো? এর জন্য আবার কেউ ভাইব না গিয়ে ভাইয়া কি আমাদের ব্যাচে বেশি ভালো পড়াইলো না এদেরকে বেশি ভালো পড়াচ্ছে, বিষয়টা তা না। আমি যখনই কমার্শিয়াল কোনো ব্যাচ পড়াই এক এক ব্যাচে আমি এক এক স্টাইলে পড়াই, এটা আমার আগে থেকেই অভ্যাস। এটার এখন অনেকে কারণ জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া কারণটা কি? কারণটা এটা ভেরিয়েশন। কারণ এই জায়গায় অনেকেই তো আমার কাছে 44 প্রিলিতে হয়তো বা পড়তে আসতে হতে পারে, যদি খোদা না করুক 43 প্রিলিতে খারাপ করো, তাহলে আমি এই জিনিস যদি একই রকম পড়াই তাহলে তুমি নতুন কি পাইলা? কথা বোঝো না? এই জন্য আমার যখন ক্লাস করবো ওখানে জ্যামিতি ব্যাচে কিছুটা ভেরিয়েশন থাকবে। এর মানে এই না তোমার আমি বেশি যত্ন নিয়ে পড়াইছি বা তোমার আমি কম যত্ন নিয়ে পড়াইছি। তুমিও আমার স্টুডেন্ট, যে জ্যামিতির কোর্সে পড়ে সেও আমার স্টুডেন্ট, যে আমার রাহাত জাপানে ফ্রি ক্লাস করে সেও আমার স্টুডেন্ট। তার মানে সবার প্রতি আমার রেসপন্সিবিলিটিস আছে এবং আমি আমার সবারই আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। কেউ একটু বেশি ভালো পাবে, কেউ একটু কম ভালো পাবে, কথা বুঝছো? এর জন্য সবাই সবার মতো করে সার্ভিস পাচ্ছ এবং পাবা। আচ্ছা, এবার আসো ভাইয়া, আমরা কেস 3। কেস 3-তে একটা সবাই লাইন লেখো। একজন আমার ওই জায়গায় কেউ করো না যে ভাইয়া আমাদের ব্যাচের ক্লাস 10 থেকে ভালো ছিল, আবার একজন লেখলো ভাইয়া আমাদের ব্যাচের ক্লাস 10 থেকে খারাপ নিছেন, এই ধরনের কোনো কমেন্টস করা যাবে না, কথা বুঝছো? কারণ নদীর এপার বলে সব সুখ ওপারে। কারণ তোমার কাছে সবসময় মনে হবে ওই ব্যাচেই ভাইয়া মানে বেশি ভালো পড়ে, আবার ওই ব্যাচের স্টুডেন্টের মনে হবে ভাইয়া মানে এই ব্যাচেই ভালো পড়ে। বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক
আচ্ছা বিষয়টা হচ্ছে ভাই এরকম, এটা এত কিছু তোমার মনে রাখা লাগবে না, তোমার শুধু মনে রাখতে হবে যেতটুকু কথা, বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্র, যে কোনো জ্যামিতিক চিত্র মানে কি, এটা ত্রিভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বৃত্তের ভিতর থাকলে কি বৃত্তস্থ, আমি হচ্ছে বর্গক্ষেত্র পড়াইছি না, যে কোনো কিছু হইতে পারে, যেই জ্যামিতিক চিত্রই হোক না কেন, এটা বৃত্তের সাথে ন্যূনতম মানে তো বাংলা এখন সবাই জানো, কমপক্ষে দুইটা বিন্দুতে ছেদ করবে। তার মানে আমরা শিখলাম কি বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্র, তোমার শুধু মনে রাখতে হবে জ্যামিতিক চিত্র থেকে ত্রিভুজ ত্রিভুজ যাই বলুক না কেন, সেটা বৃত্তের সাথে ন্যূনতম কয়টা বিন্দুতে ছেদ করবে? দুইটা বিন্দুতে ছেদ করবে, মনে থাকবে। তার মানে তোমার পরীক্ষায় কোশ্চেন দিতে পারে বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্র বৃত্তের সাথে কতটি বিন্দুতে ছেদ করে? ন্যূনতম দুটি বিন্দুতে। অথবা বলবে বৃত্তের স্পর্শক বলতে একটা ত্রিভুজ বৃত্তের সাথে ন্যূনতম কয়টা বিন্দুতে ছেদ করে? ত্রিভুজও দিয়ে দিতে পারে। কথা কি বুঝে দিতে পারছি? যদি বুঝে থাকো এক্সাম্পল নাম্বার 8, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? ন্যূনতম দুইটা বিন্দুতে ছেদ করে। কথা কি বুঝে দিতে পারছি? তার মানে বৃত্তের স্পর্শক পদে যে কোনো জ্যামিতিক চিত্র, এটা যাই দেখ না কেন, সেটা বৃত্তের সাথে ন্যূনতম দুইটা বিন্দুতে ছেদ করে। আর কেস 4 হচ্ছে আল্লাহ বাঁচায় রাখলে রিটেনের ডিটেলস শিখবে, আপাতত শুধু জানিয়ে রাখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক সমকোণ, কারণ একজন একজনের উপর লম্ব। তার মানে তোমার এরকমও দিতে পারে থিওরিটা, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব, লম্ব হইলে কি এক সমকোণ। আচ্ছা, আর একটা থিওরি দিতে পারে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। এই দুইটা অনুসিদ্ধান্ত একটু মনে রাখবা। কথা কি বুঝতে পারছি? যদি মনে রাখি, আমার ধারণা বিষয়টা খুব বেশি কঠিন না। টাইপ 12টাকে একটু ঠান্ডা মাথায় বাসায় সবাই পড়ার চেষ্টা করো, যদি বুঝতে পারো আশা করি বুঝবা, না বুঝলে যেই পার্টটা বুঝতে কষ্ট হবে কেস 1, 2, 3 সেটা বাদ দিয়ে দিবা। আর ম্যাথমেটিক্সে কোনো কোশ্চেন আসলে যদি কোনো দিন না পারো, আন্তাজ যদি দাগাও এক সমকোণ দিয়ে আসবা বা লম্ব দিয়ে আসবা। এক সমকোণ লম্ব পারি না, আন্তাজে দাগাবো, পারি না, আন্তাজে দাগাবো না, আন্তাজে দাগাবো পারতেছি না, প্রশ্ন জ্যামিতির অপশনে যদি এক সমকোণ থাকে অথবা যদি লম্ব থাকে, আন্তাজে এক সমকোণ অথবা লম্ব দিয়ে আসবা, অ্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। কথা কি বুঝতে? আর কিছু না বুঝলে কেন্দ্রগামী, মানে তিনটা জিনিস, কেন্দ্রগামী, এক সমকোণ, লম্ব, এর মধ্যে যেই অপশন থাকবে, সমকোণ দিয়ে থাকলে তো এক সমকোণ, দুই সমকোণ থাকবে এক সমকোণ, লম্ব থাকলে লম্ব দিবা, আর যদি বলে কেমন কেন্দ্রগামী। কথা কি বুঝতে পারছি? যদি আন্তাজে দাগাও, যদি না পারো, টাইপ 12 ডান যদি বুঝে থাকো, টাইপ 12 ডান যদি বুঝে থাকো, টাইপ 12 ডান যদি বুঝে থাকো। না, এবার তো মোটামুটি স্টুডেন্ট যেরকম রেসপন্স দেখতেছি, অফলাইনে পড়াইলে তাহলে নামলে মনে হয় বিপ্লব হয়ে যেতে পারে। সবাই যে আরে রিকোয়েস্ট করতেছে, ভাইয়া অফলাইনে পড়ান, অফলাইনে পড়ান, দেখি কি অবস্থা দাঁড়ায়। না, আমার ইনশাল্লাহ অনলাইনে সবসময় পড়ানোর ইচ্ছা আছে, আল্লাহ যদি চায় অনলাইনে পড়াবো, আল্লাহ বাচ্চা রাখলো। অনলাইনে পড়াইতে মজাই লাগে। কেন মজা লাগে বলো তো? কারণটা কি? কারণটা হচ্ছে অনলাইনে একটা স্টুডেন্টের ফিডব্যাকটা এরকম কমেন্টসে দেখা যায়। কথা বুঝছো? টাইপ 12 কি ডান হয়েছে? আচ্ছা, টাইপ 12 যদি ডান হয়, টাইপ 13 এটার পাশেও লেখো নাইস টু নো। আচ্ছা, টাইপ 13 বিষয়টা আমি একটু বলি, এটার পাশেও লিখবো সবাই নাইস টু নো। যারা জব করে তাদের তো চাকরির চেষ্টা করা উচিত না আমার মতে, কারণ একটা তো চাকরি করতেই আছে। বাংলাদেশে যেই পরিমাণ মানুষ হচ্ছে বেকার, যেই পরিমাণ মানুষ বেকার, তাহলে যে জব করে সেও যদি আবার চাকরির চেষ্টা করে, তার তো আর চাকরির দরকার নাই, তার তো একটা চাকরি আছে, বরং যার নাই তার দরকার। কথা বুঝছো? এর জন্য তুমি দেখবা যারা চাকরি পায়, যেমন আমার কয়েকজন ছোট ভাই আছে আমার হলের, একজন জীবনে চাকরি পেয়েছে 4 থেকে 5টা, মানে একবার পাওয়া শুরু করলে পাইতেই থাকে। আবার ভর্তি পরীক্ষার সময় দেখছি যারা চান্স পায়, একবার পাইছে মানে সব জায়গায় সিরিয়াল, পাইতেই আছে তো পাইতেই আছে। এর জন্যই বলে যে পায় সে সবই পায়, আর যে পায় না সে কিছুই পায় না। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে টাইপ 13 বিষয়টা একটু বলি। টাইপ 13টা হচ্ছে নাইস টু নো। আমি একটু বিষয়গুলো বলে দিচ্ছি, একটু শোনো, তারপর তুমি সিদ্ধান্ত নিবা কোনটা পড়বা, কোনটা শিখবা, কোনটা বাদ দিবা। প্রথমে আসো, আমি একটা সূত্র লিখতেছি, এটার হচ্ছে ম্যাথ আসার কথা না টাইপ 13, কারণ রেজাল্টটা হচ্ছে ফ্র্যাকশনে আসবে।
তারপরে যদি দিয়ে দেয় সরাসরি সূত্রটাও দিয়ে দিতে পারে। সবাই একটু সূত্রটা লিখে নাও। বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার। আচ্ছা বিষয়টা দেখো ভাইয়া, বৃত্তকলার ক্ষেত্রফল যদি তোমাকে কখনো বের করতে বলে, সাধারণত এই ধরনের ম্যাথ আসার কথা না, যেহেতু ক্যালকুলেটর নাই, তোমাকে সরাসরি সূত্রটা দিতে পারে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, অথবা এই বৃত্তের ক্ষেত্রফল মানে আমি কি জানি পাই আর স্কয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল মানে আমি কি জানি পাই আর স্কয়ার। তার মানে যদি বৃত্তের ক্ষেত্রফলের জায়গায় চাইলে তুমি পাই আর স্কয়ার বসাতে পারো, তার মানে তখন সূত্রটা হবে কি থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। ক্লিয়ার? সূত্রটা কিভাবে মনে রাখা যাবে? সূত্রের ম্যাথটা আসার কথা না, কিন্তু সরাসরি সূত্রটা আসতে পারে। যদি ম্যাথ আসে তাহলে কি করবা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ, এক্সাম্পল নাম্বার 1, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তার মানে আর এর মান দেওয়া আছে কত 14। বৃত্তকলার কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে থিটা কত 75। বৃত্তকলার ক্ষেত্রফল কত? মান বসাও, থিটার মান 75, এটার মান 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই ইন্টু 14 স্কয়ার। এখন ভাই বিষয়টা দেখো, এই পাই তুমি যদি 22/7 নাও অথবা 3.1416 নাও, যাই নাও রেজাল্ট আসবে ফ্র্যাকশনে। যেহেতু রেজাল্টটা কমপ্লেক্স আকারে চলে আসবে, তার মানে এই ধরনের ম্যাথ পরীক্ষা আসা উচিত না, যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নাই। তারপর আমি নিয়মটা শিখাইলাম, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি নিয়মটা শিখে থাকো, এই সূত্রটা জানলে যদি কোনো ম্যাথ আসে তখন তুমি ম্যাথটা করার চেষ্টা করবা, হয়তোবা তখন ক্যালকুলেশনটা এমন করে দেবে যাতে মুখে মুখে করতে পারো। কথা কি বুঝতে পারছো? আর সূত্রটা একটু মনে রাখবা, কারণ সূত্রটা পরীক্ষা সরাসরি আসতে পারে। কথা বুঝে গেছে? এটা যদি বুঝে থাকো, শর্টকাট 1 শেষ। আর একটু কথা বলি, শর্টকাট 2 এর রেজাল্টটা মুখস্থ রাখতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর স্কয়ার। এটা যদি হাতে কলমে করো, এটা রিটেন ম্যাথ বিশাল বড়। শুধু রেজাল্টটা মনে রাখবো, কারণ কোনো যদি কোশ্চেনটা সরাসরি তুলে দেয় তাহলে তাতে তুমি পারো। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর স্কয়ার। এই বন্ধু কি মনে রাখা যাবে? 3, 4 আমি করাচ্ছি, কথা এখনো শেষে নেই। 5 আর 6 এটার রেজাল্টটা মুখস্থ রাখতে হবে। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, 6 নম্বরটাও প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, মানে ওয়ান্স আপন এ টাইম যখন বিসিএস একদম শুরুর দিকের, তখন এই প্যাটার্নে কেন কোশ্চেন দিছে আমি নিজে এখন পর্যন্ত জানি না। একদম শুরুর দিকের বিসিএস এর কোশ্চেন, এগুলো অনেক বড়, মানে থিওরিটিক্যাল ম্যাথ, কেন দিছে আমি জানি না। এটারও রেজাল্ট মনে রাখতে হবে, কারণ এটা কোনো শর্টকাট নাই। যেহেতু প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, চাইলে তো সরাসরি তুলেই দিতে পারে, সরাসরি তুলে দিলে জানি তুমি মিস না করো। এই কারণে আমি আবারও বলে দিচ্ছি, 2, 5, 6 তিনটার রেজাল্ট সবাই মনে রাখবা। 5, 6 যদি কোনো রিপিট কোশ্চেনে সরাসরি তুলে দেয়, জানি তোমার মিস নয়। আমার কথা কি এই পর্যন্ত বুঝছো? বুঝে থাকলে আমি 3 আর 4 করাবো, তার আগে লেখো একটু বুঝছি। আচ্ছা, তাহলে টোটাল সামারিটা হচ্ছে, আজকের ক্লাস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ক্লাস না, মানে এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে নাইস টু নো। যে শর্টকাটগুলো শিখেছি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম, এই জন্য ক্লাসটা সবাই শিখবা করবা, কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে বিষয়টা তা না। কথা কি বুঝতে পারছি? আর আমি এখন 2টা ম্যাথ আরও করাবো, 3 আর 4, তাহলে আমাদের ক্লাস শেষ হবে। আর একটু কথা বলি, আমি আজকে একটা ভিডিও আপলোড করব, 15 মিনিটের ভিডিও। 15 মিনিটের যে ভিডিওটা আপলোড করব, সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। ওইটা হচ্ছে 41তম প্রিলিতে বৃত্ত থেকে যে কোশ্চেনটা আসছে ওইটার পুরা টাইপ ভিত্তিক আলোচনা, খুব সুন্দর করে ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করছি। 15 মিনিট সবাই একটু দেখবা। কথা কি বুঝতে পারছি? 15 মিনিট সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, একদম ইজি করে তৈরি করা, আশা করি সবাই খুব ভালো মতো পারবা। আচ্ছা ভাই, এবার আমি 3 নম্বর কোশ্চেনটা করাই। প্রথমে আমি ডিটেলস করাবো, তারপর এটা আমি শর্টকাট বানাবো। 3 নম্বর কোশ্চেনটা একটু দেখো। একটু আস্তে, আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমার নভেম্বর মাস থেকে আমি যখন রিটার্ন ব্যাচটা পড়াবো, আমি একটা আলাদা স্টুডিও করার চিন্তা ভাবনা করতেছি। কারণ এই বাসার ভিতর নিলে আল্লাহ নামলে আমার ভাগ্নি যাই পরিমাণ তোমার চিৎকার করে। আমার নতুন স্কুলে ভর্তি হয়েছে, চিৎকার আরও বাইরে গেছে। কিছু এলি পড়াশোনা মানে তোমাদের পড়াইতে চায়, মানে সে কিছু এলে আমার বলে যে আমি পড়াবো, মানে আমার পড়াইতে দিতে চায় না। এই কারণে আমি চেষ্টা করতেছি নভেম্বর একটা আলাদা স্টুডিও বানাতে, যাতে কোনো এরকম শব্দ টব্দ না হয়। আমার রিটার্নটা খুব ড্রিম বেস, দোয়া করো রিটার্নটা দিন খুব ভালো মতো পড়াইতে পারি। 3, একটি বৃত্তের ব্যাসার্ধ আর
সবাই একটু মনোযোগ সহকারে ভাইয়া দেখো, আমি প্রথমে ডিটেলস করাচ্ছি, তারপর আমি এটা শর্ট বানাবো। একটা বৃত্তের ব্যাসার্ধ আর, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। একটা বৃত্তের আমরা একটু আসতে, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তটার ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কয়ার। আচ্ছা, এইবার বলছে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন বানাও। ভাই বিষয়টা বুঝছো, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এইবার বলা হয়েছে এই ব্যাসার্ধটারে আর থেকে তুমি আর প্লাস এন বানাইছো, খুব ভালো কথা। আর প্লাস এন বানাইলে তখন এটার হচ্ছে তোমার ক্ষেত্রফল হবে কত? পাই ইন্টু আর প্লাস এন স্কোয়ার, কারণ এটা কি ব্যাসার্ধ তখন আর প্লাস এন না। আচ্ছা, তাহলে আমি একটা ক্ষেত্রফল পাইলাম পাই আর স্কোয়ার, আর একটা ক্ষেত্রফল পাইলাম কি? পাই ইন্টু আর প্লাস এন হোল স্কোয়ার। খুব ভালো কথা। এইবার আসলে একটু কোশ্চেনটা পড়ি। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে আর প্লাস এন করো তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। কার ক্ষেত্রফল? এই প্রথমটার ক্ষেত্রফল। বাংলা ভাষাটা বোঝো। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল, তার দিয়ে কিন্তু প্রথমটার ক্ষেত্রফল বসাইছে। তার মানে প্রশ্নের শর্ত মতে কি 2 পাই আর স্কয়ার সমান কি? পাই ইন্টু আর প্লাস এন হোল স্কয়ার। এই লাইনটাই বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো এই পাই আর এই পাই কাটা যায়, কাটলা, তাহলে থাকে কি 2 আর স্কয়ার সমান কি? আর প্লাস এন হোল স্কয়ার। দুই সাইডে যেহেতু স্কোয়ার আছে আমি করে দিলাম বর্গমূল, তাহলে কি √2 আর সমান কি? আর প্লাস এন। আচ্ছা, খুব ভালো কথা। বাইর করতে বসে কি আর এর মান, বা √2 আর মাইনাস আর ইজ ইকুয়ালস টু এন, বা আর কমন নিলে কি √2 - 1 ডিভাইডেড বাই এন, বা আর ইজ ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই √2 - 1। এইটাও পরীক্ষায় কোশ্চেন আসা উচিত না, এত বড় কোশ্চেন। ক্যালকুলেশনটা কি বুঝছো? তার মানে আমি এটা একটু শর্ট করার চেষ্টা করব। আমরা পাইলাম কি আর ব্যাসার্ধ বিশিষ্ট হইলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর ব্যাসার্ধটা যদি আর প্লাস এন হয় তখন ক্ষেত্রফল হচ্ছে কি? পাই ইন্টু আর প্লাস এন হোল স্কয়ার। আচ্ছা, এইবার বলছে কি একটা বৃত্তের ব্যাসার্ধ আর থেকে যদি আর প্লাস এন বানাও তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। কার ক্ষেত্রফল? প্রথমটার ক্ষেত্রফল। এর জন্য এটার সাথে 2 গুণ করছি, নর্মাল ক্যালকুলেশন করছি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকো এবারও সেটা যদি আমি শর্ট করতে চাই কি করব? আমাকে সরাসরি এই লাইনটা লেখা শিখতে হবে। এটা আমি তোমাকে 4 নম্বর ম্যাথ দিয়ে দেখাচ্ছি। সরাসরি এই লাইন কিভাবে আমি লিখব? 4 নম্বর ম্যাথটা দিয়ে একটু দেখি সরাসরি এটা আমরা কিভাবে লিখব। বলা হয়েছে কি একটি বৃত্তের ব্যাস আর, আচ্ছা ভাই বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কত? r/2। বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কত? r/2। তার মানে তখন এটার ক্ষেত্রফল কত? পাই ইন্টু r/2 হোল স্কয়ার। আচ্ছা, এইটা সমান ব্যাস বৃদ্ধি করে কত হয়েছে? আর প্লাস এন। তার মানে এই জায়গায় কি আর প্লাস n/2 হোল স্কয়ার। একটা বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কত? r/2। একটা বৃত্তের ব্যাস যদি আর প্লাস এন হয় তাহলে তার ব্যাসার্ধ কত? আর প্লাস n/2 হোল স্কয়ার। এখন বলা হয়েছে কি দ্বিগুণ হয়েছে। এক সেকেন্ড একটু। আচ্ছা ভাই বিষয়টা একটু দেখি। তাহলে এই দাঁড়াইলো ঘটনা। এখন তুমি নর্মাল ক্যালকুলেশনে আসো। ক্যালকুলেশন কি? এই পাই পাই কাটা যায়। আচ্ছা, তাহলে দেখো 2 ইন্টু r/2 হোল স্কয়ার সমান কি? আর প্লাস n/2 হোল স্কয়ার। এখন তুমি এটা রুট করে নর্মাল ক্যালকুলেশনটা করবা। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কখনই আসা উচিত না। যদি আসে তুমি কখনোই প্রথমে কোশ্চেনটা সলভ করবা না, মানে এটা করতে তোমার 1 মিনিটের বেশি সময় লাগবে। তুমি করবে কি এটা মার্কিং করে যাবা, এরপর যদি তোমার পরীক্ষা হাতে সময় থাকে আর কোনো কোশ্চেন যদি তুমি না পারো দেন তুমি এটা টাচ করবা। আমার কথা কি বুঝছো? এটার ক্যালকুলেশন আমি করাইলাম না, দেখি তোমরা কতটুকু ক্যালকুলেশন শিখছো। আমি বীজগাণিতিক সূত্রাবলীতে এই টাইপের ক্যালকুলেশন করাইছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো তাহলে লেখো টাইপ 13 ডান, টাইপ 13 নাইস টু নো। তার মানে আজকের ক্লাসকে যদি আমি সামারি করি, আমি একটু বলে দেই কোন অংশটুকু খুব ভালো মতো শিখবা। টাইপ 11 শর্টকাট 1, শর্টকাট 2, শর্টকাট 3 এই 3টা শিখতে পারো, কারণ শর্টকাট 3টা মানসিক দক্ষতায় দিতে পারে, 2টা কোনো কারণে ম্যাথে তুলে দিতে পারে। আচ্ছা, এরপর তুমি যতটুকু শিখবা সেটা হচ্ছে কেস 1 আর কেস 2 টাইপ 12। কেস 1 আর কেস 2টা একটু শেখার চেষ্টা করবা। টাইপ 13 যদি কারো কাছে শিখতে খুব বেশি কঠিন মনে হয়, শিখার দরকার নাই, শুধু 5 আর 6 নম্বরের অ্যান্সারটা মুখস্থ রাখবা।
কারণ তোমাকে যেহেতু প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন সরাসরি তুলে দিতে পারে। এটা শুধু ম্যাথের জন্য না, যে কোনো সাবজেক্টের প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন যদি না বোঝো অ্যাটলিস্ট সরাসরি মুখস্থ করে দেবা, কারণ বেশ কিছু কোশ্চেন রিপিট হবে। রিপিট মানে একদম সরাসরি তুলে দিবে যাতে তুমি সেটা মিস না করো। আমার কথা কি বুঝতে পারছো? এটা যেই সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টের জন্য তুমি কোনো কিছু যদি না পড়ো সেটা সরাসরি মুখস্থ রাখবা। আর তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকালকে চতুর্ভুজ পড়ানো শুরু হবে। চতুর্ভুজটা শেষ হয়ে গেলে আমাদের ম্যাথমেটিক্সের সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ানো শেষ। 1 কাইন্ড অফ 13 থেকে 14 মার্কের প্রিপারেশন শেষ। এরপর আমরা একটা আমাদের পরবর্তী প্ল্যানে আগাবো, পরীক্ষা নেব, অন্যান্য চ্যাপ্টারগুলো ফাঁকে ফাঁকে পড়াবো, পরীক্ষা নেব, রিভিশন সবই একসাথে হবে। আর এত ঝামেলা হইতো না। হ্যাঁ, আজকের ক্লাসটা তো হার্ড, এটা তো অনেক কঠিন ক্লাস, এটা তো ডেফিনেটলি কঠিন ক্লাস। এটার আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি সহজ করতে, এটা অনেক কঠিন, এটা কোনো অস্বীকার করার সুযোগ নেই, এটা তো অনেক কঠিন। আচ্ছা, তাহলে আমি একটু বলি ভাইয়া, যেহেতু আমার কারণে তোমাদের সিলেবাসটা একটু ডিলে হয়ে গেছে, আমি বিপদটাই না বললাম অনেক আগে শেষ হয়ে যেত। তারপর আমি চেষ্টা করবো সাজেশন দিয়ে তোমাদের একটা ভদ্রস্থ অবস্থায় ইনশাল্লাহ নিয়ে আসতে। আর চতুর্ভুজ শেষ হয়ে গেলে তুমি ধরে নিতে পারো ম্যাথমেটিক্সে তুমি মোটামুটি 90% প্রিপারেশন নিয়ে ফেলছো। যেমন বিন্যাস পড়াই নেই, ওখান থেকে কোশ্চেন আসে না, অনুপাত অনুপাত থেকে আসে না, এগুলো আমি পড়াবো না তা বলি না। রেখা কোণ, গণজ্যামিতি আমি না পড়ালে তোমরা পারবা, কথা বলছো মানে আমি এখন না পড়ালে পারবা না এমন চ্যাপ্টার তোমার নাই বললেই চলে। আজকের ক্লাসটা একটু হার্ড আর ওভারঅল বৃত্তটাই কঠিন। মূল কথা সামারিতে যদি আসি, বৃত্ত কঠিন, কারণ বৃত্তটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আলোচনা। কথা হচ্ছে ইন্টারমিডিয়েটে বৃত্ত পড়তে মোটামুটি পোলাপানের খবর আছে। তারপর আমরা চেষ্টা করছি, আর যদি কারো মনে হয় ক্লাস জ্যামিতি করা দরকার, বৃত্তর একবার ওই গ্রুপটাতে জয়েন করে থেকো, অপ্রয়োজনে জয়েন করে না। তাহলে আগামীকালকে আমাদের পরবর্তী ক্লাস রাত 10টায় চতুর্ভুজ, আমি রাতে শীটটা দিয়ে দেবো। কালকের ক্লাস খুব মজা, কালকের ক্লাস একদম সোজা। ওকে না, অক্টোবরে ভাই কিছু ক্লাস তো নিতে হবে, কিছু জিনিস বাকি আছে না। আমার জন্য তোমরা বিপদে পড়ছো ভাই। আমার যদি 40 দিনের গ্যাপটা না হয়তো আমার সিলেবাস অ্যাটলিস্ট এতদিনে শেষ হয়ে যেত পুরা। অনেক কিছুই করতে পারতাম ভাইয়া, কিন্তু কি করবো বলো। কিন্তু ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি যে অবস্থায় আনছি এই অবস্থা যদি কন্টিনিউ করো 10-এর উপরে পাবা, আল্লাহর নাম নিয়ে মাস্ট 10-এর উপরে পাবা। আমি একটু চেষ্টা করবো কীভাবে কি পড়বো, একটু শর্টকাট করে দেবো। তাহলে ভালো থাকো, আমার জন্য দোয়া করো, তোমরাও পড়াশোনা করো, টাইম কিন্তু বেশি নাই। আর সরি টু সে, অনেকেই হচ্ছে হাল ছাইরা দিছো যে আমার দিয়ে হবে না। আমার সাজেশন 29 অক্টোবর পর্যন্ত চেষ্টা করো, হবে না এটা তুমি 30 অক্টোবর এসে সিদ্ধান্ত নাও। অনেকে ধরে নিছে 43 পিলি হবে না, 44 থেকে ফাটাইয়া ফেলবো পড়া, রং ডিসিশন। 44 এসে একই অবস্থা হবে, কথা কি বুঝছো? 44 এসেও কিন্তু একই অবস্থা হবে। অক্টোবরে ক্লাস হবে, কে কি বললো তো এই কমেন্টসের উত্তর দেওয়া লাগবে না। তার মানে তুমি লাস্ট পর্যন্ত ফাইট দাও, খোদা না করুক না টিকলে 30 অক্টোবর তো বুঝবা, 29 অক্টোবর পরীক্ষা দিয়ে দেয়, কিছুই হয় নাই, ভালো হয় নাই, দেন পরবর্তী বিসিএস নিয়ে ট্রাই করো। এখনই তুমি যদি চিন্তা করো যে আমি 44 প্রিলি কীভাবে দেবো, এটা তো রং ডিসিশন ভাইয়া। লাস্ট পর্যন্ত ফাইট দাও, আল্লাহ ভরসা, লেগে থাকো। আমি সব কিছু জানাবো কবে কি হবে। কালকে চতুর্ভুজের ক্লাস, এই মাসের ভিতর চতুর্ভুজটা শেষ হয়ে যাবে। এরপর অক্টোবরের 1 তারিখ থেকে আমরা একটা নতুন প্ল্যানে আগাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।